করোনা ভাইরাসের কারণে থমকে আছে গোটা দেশ। জেলার পর জেলা লকডাউন, আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে চরম অনিশ্চয়তায়। তবে এই দুর্যোগও কারো কারোর জন্য তৈরি হচ্ছে পকেট ভরার সুযোগ। রংপুরে খাটের নিচে পাওয়া যাচ্ছে তেলের মজুদ, আর দরিদ্রদের চালের বস্তা মিলছে বিত্তবান ও প্রভাবশালীদের ঘরে। আরেক দল ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মানুষদের করছে বিভ্রান্ত। এ নিয়ে তালাশের এবারের অনুসন্ধান দেখুন 183তম পর্ব, করোনায় পৌষ মাস। নতুন ভাইরাস, নতুন আতঙ্ক। রোগের নাম কোভিড-19। চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক তৈরি করতে পারেনি। তবে এ অবস্থাতেও অনেকের জন্য তৈরি হয়েছে সুযোগ। শুরুতে চলুন না রংপুরে একটা তেলের খনি দেখে আসি। রংপুরের পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতরে লুকিয়ে রাখা টিসিবির 1238 লিটার সয়াবিন তেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ন্যায্য দামে সরকারি এসব তেল সাধারণ মানুষের ঘরে না গিয়ে এই খাটের নিচে এলো কিভাবে? এ যেন এক তেলের খনি। ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। এটা একটা ছোটখাটো একটা তেলের খনির মতো একটা বিষয় হয়ে গেছে। এই ধরনের টিসিবি ডিলার এবং যারা মজুতদারি তারা কিন্তু জনগণের সাথে স্রেফ প্রতারণা করছে। ডিসেম্বর 2019 চীনের উহান প্রদেশে প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনে মারা গেছে 4,500-এরও বেশি মানুষ। সেখান থেকে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও এসব দেশে শক্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেছে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিপর্যয় তৈরি করেছে করোনা ভাইরাস। বিশ্বে ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিমানবন্দর ও স্থলবন্দরে কড়াকড়ি শুরু হয়। আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম করে সরকার। তবে বিদেশ ফেরত বেশিরভাগ মানুষই এই নিয়মের কোনো তোয়াক্কাই করেননি। নিয়ম মানতে না চাওয়া অনেকে রীতিমতো উগ্র আচরণ করেন প্রকাশ্যে। 8 মার্চ 2020 দেশে প্রথম 3 জন করোনা রোগী শনাক্ত হন। এরপর যতই দিন যাচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভাইরাস প্রতিরোধে দরকার কঠোর সামাজিক দূরত্ব, কিন্তু বাস্তব অবস্থা হতাশাজনক। ঘরে থাকার জন্য সরকার সাধারণ ছুটি ঘোষণার পরপরই দেখা যায় ঢাকা ছাড়ছে জনস্রোত। এরপর পোশাক কারখানা খোলার ঘোষণায় দলে দলে ঢাকামুখী হন শ্রমিকেরা। রাস্তায় গণপরিবহন না থাকায় অনেকে রাজধানীতে আসতে থাকেন পায়ে হেঁটে। হাইটে আসছি 10 কিলোমিটার, অনেক গাড়ি আসছি বিরুদ্ধে হাইটে যদি না পারি তো আমাদের তো চাকরি চলে যাবে। কি করা যায়, হাইটে তো ঢাকা তো যাওয়া লাগবে। এমন অব্যবস্থাপনার জন্য অদক্ষতা, অনভ্যস্ততা আর সমন্বয়হীনতাকে দায়ী করা যেতেই পারে, কিন্তু বাস্তবতা অনেক নির্মম। ঘর থেকে বের হতে না পারলে কর্মহীন হয়ে পড়েন অনেক মানুষ। আর দিন এনে দিন খাওয়া মানুষের ক্ষুধার জ্বালা কে মেটাবে বলুন? 16 এপ্রিল 2020 মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা। করোনা পরিস্থিতিতে নিম্নবিত্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে মালিবাগ চৌধুরীপাড়া সোসাইটি। সেই ত্রাণ নিতে মানুষের এই দীর্ঘ সারি। একটা অংশ ত্রাণ পেলেও সকাল থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে কিছুই পাননি। পুরের মতন দর করাইলো, কেন দর করাইলো বলেন? এই যাইছি বাবু, না দিলে না করতাম, আমরা জোর করতাম, না খাইয়ে ঘরে বসে দপায় মরতাম। আর ত্রাণ নেই। আয়োজকরা জানিয়ে দিলেও লাইনে দাঁড়িয়েই থাকেন অনেক মানুষ। 70 আসিয়া বেগম স্ট্রোক করে
দেহের একাংশ অচল সেই আসিয়া বেগমও এসেছেন ত্রাণ নিতে। লাইনে দাঁড়ানো আরো অনেকের চোখে মুখে হতাশা। আসছি তো সকালে। দীর্ঘ সময় পর কিছু টোকেন দিলেন আয়োজকেরা। এই টোকেন দেখিয়ে 2 দিন পর ত্রাণ পাওয়া যাবে, তবে সেই টোকেনও জুটল না সবার কপালে। স্লিপে শর্ট পড়ছে, বিভিন্ন এলাকার লোকজন ঢুকে গেছে, সেটা আমরা এই আগামী শনিবার দিন বিতরণ করবো। যতজন আসে তাদেরকে আমরা স্লিপ দিয়ে বিতরণ করে বিদায় করে দিচ্ছি। এমন ত্রাণের জন্য হাহাকার প্রায় সব এলাকায়। 100 বার আমার নাম লিখে নিছে, লিস্ট করে নিছে, ভোটার আইডি কার্ড নিছে, মোবাইল নম্বর নিছে, ঠিকানা নিছে, কই লইয়া যায়, কি করে এই নম্বর বা কই যেতেছে আমি তা জানি না। করতে বাড়িতে পারি না, বাসা বাড়ি কাজ করতে দেয় না, রাস্তা রিক্সা চালাইতে দেয় না, তো কি করে রকম। চাহিদার শতভাগ ত্রাণ কি আসলেই দেয়া সম্ভব? অনেক সীমাবদ্ধতার মাঝেও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য খাবার পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তবে সেই সুযোগে নিজের আখের গোছাতে ব্যস্ত কিছু অসাধু মানুষ। তালাশ টিম এবার সেই সব অনিয়মের দিকে নজর দিতে চায়। করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। অগ্রাধিকার রয়েছে কৃষি ও শিল্প খাত। সুবিধা পাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। আর সেই লক্ষ্য নিয়ে আমরা এই প্যাকেজটা ঘোষণা দিয়েছি। এর শুভফলটা সকলে পাবেন। শুধু আমি এটুকু চাই সবাই যেন সততার সাথে কাজ করেন। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ না করবেন। শুরুতেই 10 টাকা কেজিতে চাল দেওয়ার ব্যবস্থা করা হয় ওএমএস এর মাধ্যমে। তবে তৃণমূলে সেই চাল চুরির বেশ কিছু খবর আসে গণমাধ্যমে। তুমি ছিনতাইকারী, তুমি আমার পকেটের থেকে মোবাইল নাম দিচ্ছ। 31শে মার্চ 2020 জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল চুরির অভিযোগ করায় সাংবাদিক সাগর চৌধুরীকে এভাবেই নির্যাতন করেন বোরহান উদ্দিনের বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার। মোবাইল ফোন চুরির অপবাদ দেয়া হয় সাগরের বিরুদ্ধে। এই চাল চুরির জন্য আমি বলাতে আজকে আমার এই দশা। মানুষ কোথায় গিয়ে বিচার পাবে বলেন? গণমাধ্যম কর্মীদের টুটি চেপে ধরা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই চোখ দিয়ে আমার এইখানে কি অবস্থা করছে। অমানবিক নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয় সাংবাদিক সাগর চৌধুরীকে। পরে নাবিলকে অবশ্য গ্রেপ্তার করে পুলিশ। ভোলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মজুত করা সরকারি চাল উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি মাটি খুঁড়েও পাওয়া যায় চালের বস্তা। এপ্রিল 2020 মনিরামপুর যশোর। খুলনা থেকে যশোরের মনিরামপুরে আসে 5 ট্রাক সরকারি চাল। এর মধ্যে 1 ট্রাক চাল সরকারি গুদামে না দিয়ে পাঠিয়ে দেয়া হয় স্থানীয় ভাই ভাই রাইস মিলে। পুলিশ পরে সেখান থেকে 549 বস্তা সরকারি চাল উদ্ধার করে। গ্রেপ্তার হন মিল মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক চালক। মনিরামপুর খাদ্য গুদামের ইনচার্জের দাবি, প্রকল্পের সভাপতির নেতৃত্বে 4 জন ওই ট্রাকের চাল নিয়ে যান। এখানে নামাইতে চাইনি আমি, গোডাউনের যে বড় স্যার তার উদ্দেশ্যে এখানে আওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবে আসিনি। সেখানে ছিলেন প্রকল্পের সভাপতি 4 জন, ভীম কুমার সাধু, আব্দুল লতিফ, আব্দুল মান্নান এবং বিকাশ কান্তি। দরিদ্র মানুষকে নিয়ে যখন সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন বেশ কিছু জনপ্রতিনিধি নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে তার বাইরেও সারা দেশে হাজার হাজার জনপ্রতিনিধি এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনও কঠোর হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বন্ধ রয়েছে অফিস আদালত। দেশের অনেক জেলাতেই চলছে অঘোষিত লকডাউন। আর এই পরিস্থিতিতে বাড়ছে
ক্ষুধার্ত অসহায় মানুষের সংখ্যা। ত্রাণের আশায় দিন কাটছে তাদের, তবে এর মধ্যেও চাল চুরির খবর মিলছে বিভিন্ন জায়গা থেকে। যে সমস্ত জনপ্রতিনিধিরা কোন রকম দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে তাদেরকে বরখাস্ত, ফৌজদারি মামলা সহ সকল কঠোর আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। চাল চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় গোটা দেশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও সেই আশ্বাস মিলেছে। এবার একটু অন্যদিকে নজর দিতে চাই আমরা। 19 এপ্রিল 2020 সারা দেশে করোনার এই মহামারী সময়েও এক শ্রেণীর অসাধু চক্র বিক্রয় নিষিদ্ধ ঔষধ গুদামজাত করছে এমন এক গুদামের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বাবুবাজার এলাকার এই বাড়ির 8 তলার একটি ফ্ল্যাটে সেই গুদাম। চোখ যেদিকে যায় শুধু ঔষধ আর ঔষধ। ফার্মেসির মতো করে সাজানো, বাদ যায়নি বাথরুমও। পুরো ফ্ল্যাটে দেশের নামি দামি কোম্পানির ঔষধে ভর্তি। এইসব ঔষধ দেশের কর্তব্যরত চিকিৎসকদের স্যাম্পল হিসেবে নেয়ার কথা, কিন্তু তা না দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। অবশেষে ঔষধগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত, সাথে জরিমানাও। বিক্রয়যোগ্য নয় এই ধরনের ওষুধ বিক্রি করার কারণে এখানে যে প্রতিষ্ঠানটির মালিক রয়েছেন সালাম সাহেব এবং এখান থেকে 2 লক্ষ টাকা আদেশ করা হয়েছে। মহামারীর সময়ে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ আছে ইসলামে। প্রখ্যাত আলেম ওলামারাও এই মুহূর্তে জনসমাবেশ এড়ানোর কথা বলছেন। তবে এসব পাশ কাটিয়ে অনেকেই দিচ্ছেন মন গড়া ব্যাখ্যা। 4 মিনিট পর ফিরছি। কথায় আছে, বুক ফাটে তো মুখ ফোটে না। আয় রোজগার বন্ধ, ঘরে খাবার নেই, সাহায্যের জন্য কারো কাছে হাত পাততেও পাচ্ছেন না। এ ধরনের মানুষের সংখ্যাও নিশ্চয়ই কম নয়। এবার এমন এক পরিবারের কষ্টের কথা শুনব। স্বামী আর 2 সন্তান নিয়ে সুখের সংসার এই নারীর। মিরপুরের পলাশনগরে ভাড়া বাসায় থাকেন দীর্ঘদিন ধরে। স্বামীর গার্মেন্টস পণ্যের দোকানই একমাত্র আয়ের উৎস এই পরিবারের। 10 দিন বসে 15 দিন বসে খাইতে পারি, তারপর তো আমাদের সমস্যা হয়ে যায়। আমরা তো কাউকে বলতেও পারি না, আর কার কাছে হাতও পাততে পারি না। আমাদের এটাই সমস্যা হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস দোকান বন্ধ, আর জমানো টাকাও প্রায় শেষ। তাহলে দিন কাটছে কিভাবে? ছেলেটা অসুস্থ, ওর ওষুধ কেনার লাগে সপ্তাহে 500 টাকা। আমি অসুস্থ, আমার কোমরে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, আমার লাগে। এখন তো চলার মতো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। করোনার মহামারীতে যেন এই পরিবার এলোমেলো হয়ে গেছে। দিন আনছি দিন খাইছি, আমরা চলতে পারছি। এখন তো মনে করেন যে সেই ইনকামটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এখন কি করা? মনে করেন আমরা তো সরকারের কাছে বলতে পারতেছি। 2 মাসের ঘর ভাড়া জমে গেছে, এখন ঘর ভাড়ার জন্য বাড়ি লিয়ান্টি যাচ্ছে। মহামারীর সময় দীর্ঘ হলে চলার উপায়ও জানা নেই পরিবারটির। আমার আর কোনো পথ থাকবে না, ব্যবসা বাণিজ্যের পথ থাকবে না, পোলা মিলে মরতে হইব না খেয়ে। এমন অসংখ্য নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যাদের সামনে অনিশ্চয়তা ছাড়া আর কিছুই নেই। করোনা পরিস্থিতিতে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়েছে। আর চাহিদার সাথে সাথে বেড়েছে প্রতারণাও। মানহীন সুরক্ষা সামগ্রীতে ভরে গেছে বাজারঘাট। আগে অন্য পেশায় থাকলেও অনেকেই এখন হয়ে গেছে স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিক্রেতা। এর আগে আমার চশমার ব্যবসা করতেছি, আমি কি করব বলেন, কতদিন ঘরে বসে থাকা যায়? যেখানে সেখানে পাওয়া যাচ্ছে এসব পণ্য, আর বেশিরভাগই মানহীন। অনেকগুলোর মোড়কে নেই উৎপাদক প্রতিষ্ঠানের নাম ঠিকানা। আর আমি কিনে এনে বেশি কতদূর কোয়ালিটি সম্মত এটা আমি সঠিক বলতে পারবো না। মুদি দোকান থেকে রাস্তার ধারে সব জায়গায় পাওয়া যাচ্ছে এসব
সুরক্ষা সামগ্রী। এটা করতেছে একদিক দিয়ে জনসেবা হচ্ছে। অনেক অসাধু ব্যবসায়ী নকল পণ্য বানিয়ে ছাড়ছেন বাজারে, ফলে উল্টো স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ব্যবহারকারীদের। আপনি হয়তো এই মাস্ক পরে একজন রুগীর কাছে গেলেন, আপনি মনে করছেন আপনি প্রোটেক্টেড, বাট আসলে সেটা প্রোটেক্টেড না। এটা আপনাকে আসলে এক ধরনের ক্ষতির কারণ হতে পারে। আমার মনে হয় এটা গাইডেন্স থাকা দরকার এবং এখানে যত্রতত্র ব্যবহার করতে না দেওয়া উচিত। দ্যাট শুড বি ডিসকারেজড। অনলি ড্রাগ কর্তৃক অনুমোদিত যে দুটো ফর্মুলা আছে, একটা WHO, একটা হচ্ছে আমাদের বাংলা ড্রাগ দিছে, দুইটাই অনুমোদন আছে, এই দুইটার বাইরে কোনোটাই ব্যবহার করতে না দেওয়া উচিত। সুযোগ সন্ধানীরা সব সময় অপেক্ষায় থাকে, তেমনি এই দুর্যোগও তাদের জন্য এনে দিয়েছে লোক ঠকানোর সুযোগ। মানুষের অসহায়ত্বের যারা ফায়দা নিচ্ছেন তাদের প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান চালাচ্ছে। করোনায় ব্যবহৃত সুরক্ষা সামগ্রীর দাম বেশি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরামবাগ এলাকা, এই ফার্মেসিতেই 40 টাকার হ্যান্ডবার 60 টাকা বিক্রির অভিযোগ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কত টাকা চেয়েছিলেন? 60 লেখা আছে কত মাত্র 40, 20 টাকা বেশি নিচ্ছেন কেন? জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড প্রদান করা হয়। এমআরপির চেয়ে বেশি দামে এই হেক্সিসল বিক্রয় করার প্রস্তাব করার অপরাধে আপনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 40 ধারা লঙ্ঘনের দায়ে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। পাশেই ক্যাশ অ্যান্ড ক্যারি ডিপার্টমেন্টাল স্টোর, এখানে মাস্কের দাম বেশি রাখা হচ্ছে এমন অভিযোগ রয়েছে। মাস্ক এগুলি এখন নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি এটা ডবল দাম নিচ্ছেন, প্লাস মাস্কের হ্যান্ডগ্লাভসের দাম বেশি নিচ্ছেন, এটা আপনি আইনগত অপরাধ করছেন। এখানেও 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করোনাকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী অতি মুনাফা লাভের যে অসৎ চিন্তা ভাবনা থেকেই মূলত এমআরপির চেয়ে অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক বিক্রয় করা হচ্ছে, এরকম তথ্য আমাদের কাছে আসছে। এরই আলোকে আজকে আমরা মতিঝিল থানার আরামবাগের দুটি ওষুধের দোকানে আমরা অভিযান পরিচালনা করলাম। পুরান ঢাকার নবাব ইউসুফ রোডের এই বাড়িতে নকল মাস্ক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বিদেশি সার্জিক্যাল মাস্কের আদলে তৈরি হচ্ছে এসব নকল মাস্ক। কারখানার চারদিক নজর দিলেই বোঝা যায় কিছুদিন আগেও এই কারখানায় ভিন্ন রকমের পণ্য তৈরি হতো। করোনার প্রভাবে মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় সব ফেলে মাস্ক তৈরির কাজ শুরু করেছে কারখানার মালিক। মাস্কের এটা আমরা আরও 1-2 মাস আগ থেকে বানাইতেছি। আগে মুখ এইটা ফিল্টার আছে না, ওই দিন ফিল্টারটা আমার আছে, ওই ফিল্টারটাও বানাইছি। এইভাবে ভুল হয়েছে। নোংরা আর অব্যবস্থাপনায় নকল মাস্ক তৈরির কারণে 50,000 টাকা জরিমানা প্রদান করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এইটা যে পরিবেশ তৈরি করার কথা সেই পরিবেশ কিন্তু এখানে কোনো ওয়ে নাই, অত্যন্ত নোংরা ময়লা যত পরিবেশ তৈরি করছে, ফলে হচ্ছে এইটার মধ্যে কিন্তু প্রচুর ডাস্ট বা অনেক ধরনের জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আসলে মানে প্রোটেকশনের পরিবর্তনের সব ক্ষতির কারণ হতে পারে। কারখানা থেকে বের হতে না হতেই রাস্তায় একটি বস্তার দিকে নজর যায় র্যাবের। বস্তা খুলতেই চোখে পড়ে মাস্ক তৈরির নিম্নমানের নকল ফিল্টার। অবশেষে তাকেও 25,000 টাকা জরিমানা করা হয়। করোনার দুর্যোগকে যারা সুযোগ হিসেবে বেছে নিয়েছে, এবার তাদের দিকে নজর দিয়েছিল তালাশ টিম। এ ধরনের চক্রের বিরুদ্ধে সবাইকেই সতর্ক থাকতে হবে। অনিয়মের কোনো তথ্য পেলে সাথে সাথে জানান আইন শৃঙ্খলা বাহিনীকে। দুর্যোগে সবাই সবার পাশেই থাকুন। এই সংকটে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করুন আপনার পাশের জনকে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনার কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।